মালয়েশিয়ায় অলমোস্ট 2-2.5 মাস হয়ে গেছে এখানে আসার পর। একটা জিনিস ভালো লাগে কি, যে বাংলাদেশের থেকে ফার বেটার একটা অপরচুনিটি। বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন বা অন্যান্য বাস্তবতা যদি কেউ আর কি মাথায় রাখে, কম্পারেটিভলি মালয়েশিয়া তার কাছে খুব ভালো একটা অপশন হবে। মানে যে কোনো দিক থেকে মালয়েশিয়া ইজ গুড অপশন টু স্টাডি অ্যাব্রড। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের দেশের 90% স্টুডেন্টই কিন্তু জানে না যে লো টিউশন ফি, 100% যে ভিসা সাকসেস কিংবা কোনো রকম এম্বাসি ভিসা ইন্টারভিউ ফেস করা ছাড়াই কোন দেশটায় পড়াশোনার জন্য আসা যায়। দ্য অ্যান্সার ইজ মালয়েশিয়া। এখন অনেকেই আছে পরিচিত সার্কেলের মধ্যে যারা আর কি মনস্থির করে ফেলছেন যে হায়ার স্টাডির জন্য কেউ, মোস্ট অফ দেম আর কি ইউরোপ কান্ট্রিজ চুজ করে থাকে, এতে একটা দেশে আসলে আর অনেকগুলো দেশের অ্যাক্সেস পাওয়া যাচ্ছে। আবার কেউ কেউ কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, আমেরিকার চিন্তাও অনেকে করে, কিন্তু সবার কাছে কিন্তু সেম ক্যাপাবিলিটি থাকে না। বাজেট একটা ইস্যু, নানা রকম ইস্যু থাকে। বাস্তবতা যেটা, যে ইউরোপের কান্ট্রিগুলোর কিন্তু ভিসা রেশিও বা ভিসা সাকসেস রেট এখন খুব একটা পজিটিভ না। আপনি যদি বিভিন্ন ফেসবুকের গ্রুপে দেখেন তো দেখবেন যে ভিসা সাকসেস রেট খুব কমই। আমি যখন মালয়েশিয়া আসার আগে আমি আমেরিকার, ইউকের বিভিন্ন রকম গ্রুপে ছিলাম, তো এখানে দেখলাম যে খুব রেয়ারলি সাকসেস পোস্ট আসতো যারা শেয়ার করতো। তো আরেকটা যেটা ইস্যু হয়ে দাঁড়ায় যে ওইখানে গেলে সেলফ ফান্ডেড প্রোগ্রামে যাওয়া লাগে। তো একদম বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আপনি দেশের বাইরে কোথাও পড়তে যাবেন, আর যদি হয় সেলফ ফান্ডে, তখন এটা আসলে খুব ডিফিকাল্ট টু বেয়ার আসলে এই কস্টগুলো ম্যানেজ করা। তো তবে ফুল ফান্ড স্কলারশিপ বা যে কোনো পার্সেন্টেজ স্কলারশিপ থাকলে ব্যাপারটা আলাদা। আবার একবার যদি কারো ভিসা রিজেক্ট হয়, তখন এটা কিন্তু জাস্ট খালি একটা মানসিক চাপ সেরকম না। দেখা যাচ্ছে যে আপনার একই সাথে এর সাথে জড়িত থাকতেছে সময়, আবার একটা বড় টাকার অ্যামাউন্টও ম্যাটার করে এখানে। তো এমনভাবে আসলে ডিসিশন নেওয়া উচিত যাতে করে আপনার সময় সেভাবে নষ্ট না হয়, আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যেও পড়তে না হয়। আপনি যেই ডিসিশনই নেন, একটা টাইম লাইন বা টাইম ফ্রেম ঠিক করেন, একটা স্ট্র্যাটেজি মেনটেন করে আগান। আবার যাদের বাজেট থাকে খুব সীমিত, এখন বাইরের দেশে অর্থাৎ ইউএসএ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপ কান্ট্রিজে পড়তে যাওয়া মানে অ্যারাউন্ড আপনার মিনিমাম 20 লাখ, ম্যাক্সিমাম সেটা 40-50 লাখ। টিউশন ফিজের কথাই বলতেছি, লিভিং এক্সপেন্স তো বাদই দিলাম। অনেকে আছেন যে আইএলস ফেস করতে চান না, কারণ বর্তমানে আইএলস দিতে গেলে অলমোস্ট 30,000-এর উপরে লাগে, এটার জন্য একটা প্রিপারেশন লাগে। আবার আইএলসের রেজাল্ট ভালো না হলে ওইখানেও একটা মনোপূর্ণর ব্যাপার থাকে। তো আইএলস ছাড়া কম খরচের মধ্যে আপনার জন্য মালয়েশিয়া কিন্তু একটা গুড অপশন। মালয়েশিয়ায় কিন্তু আসার পরে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে আমাদের যারা আমরা ইউরোপ, আমেরিকা বা কানাডায় মুভ করতে চাই, তাদের জন্য কিন্তু একটা বেটার অপরচুনিটি ওপেন করা থাকে। কারণ এইখান থেকে ভিসা ম্যানেজ করাটা আসলে বাংলাদেশ থেকে ভিসা ম্যানেজ করার যে কম্পারেটিভলি ইজি। কারণটা কি? কারণ হলো যখন কোনো এম্বাসি বা কেউ দেখতেছে যে আপনি বাইরের একটা দেশে বেশ কিছুদিন ধরে পড়ালেখা করেছেন, তার কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি নিয়ে সেরকম ডাউট থাকে না। অর্থাৎ আপনার পাসপোর্ট একদিক থেকে ভারী, প্লাস আপনার কাছে সলিড এভিডেন্স আছে। তো এই বিষয়গুলো মাথায় রাখলে আপনি কিন্তু এখান থেকে আবার খুব ইজিলি মুভ করতে পারবেন। আবার এখানে অনেক ইউনিভার্সিটি আছে যারা বিভিন্ন পাথওয়ে প্রোগ্রাম অফার করে থাকে, যেমন ইউকের সাথে আছে, অস্ট্রেলিয়া, আমেরিকার সাথেও আছে, যে আপনি হাফ কোর্স এখানে কমপ্লিট করবেন, বাকি হাফ আপনাকে হয়তো ওই দেশে গিয়ে কমপ্লিট করতে হবে। আরেকটা ব্যাপার হলো যে অনেকেই মালয়েশিয়ার নামটা শুনলে হালকাভাবে নেয়, আমি জানি না কেন। মালয়েশিয়া এমন একটা দেশ, যে দেশে আসলে আপনি এমন কোনো দেশের লোক নাই যা দেখতে পাবেন না। তো মেইনলি এখন মালয়েশিয়াটা নিয়ন্ত্রণ করছে চাইনিজ কমিউনিটি। চায়নারাই মালয়েশিয়াকে বিজনেসের দিকে আগে নিয়ে যাচ্ছে। বড় বড় চাইনিজ ব্র্যান্ড এখানে
বিজনেস খুলতেছে, নতুন নতুন অপরচুনিটিস ওপেন করতেছে। আসলে মালয়েশিয়াকে এখন অতটা হালকাভাবে নেওয়ারও কিছু নেই, যে বাংলাদেশের খুব কাছে এশিয়ার একটা কান্ট্রি, এটার হয়তো তেমন কোনো ভ্যালু নাই। আপনি এখানে আসার পর আপনার ভ্যালু অটোমেটিক আপগ্রেড হয়ে যাবে, আর নিজের ভ্যালু নিজেকেই ক্রিয়েট করতে হবে। তাদের কাছে কি বাজেট আছে যে এখানে পাথওয়ে প্রোগ্রামে ঢোকার, ব্যাচেলারে ঢুকলে মাস্টার্সটা অন্য দেশে কমপ্লিট করার, কিংবা মাস্টার্সে ঢুকলে পিএইচডিটা অন্য দেশে কমপ্লিট করার, কিংবা দেখা যাচ্ছে যে কোনো একটা প্রোগ্রামেরই আপনি নির্দিষ্ট কিছু ক্রেডিট এইখানে কমপ্লিট করে বাকিটা অন্য দেশে কমপ্লিট করতে পারলেন। এই অপরচুনিটিগুলো মালয়েশিয়ায় অ্যাভেলেবেল আছে। এটা হয়তো আপনার অন্য দেশে নাই, কারণ অন্য দেশ আর কি পাথওয়ে প্রোগ্রাম দেবে, ওদের দেশেই তো আলটিমেটলি সবাই যেতে চায়। যাদের কম বাজেট, দেখা যাচ্ছে যে টিউশন ফিস কত হয়ে থাকে এক একটা ইউনিভার্সিটিতে, এক একটা অনেকে জিজ্ঞাসা করবে 4-5 লাখের মধ্যে ইউনিভার্সিটি আছে নাকি। 4-5 লাখের মধ্যে ইউনিভার্সিটি আছে, বাট কোয়ালিটি ম্যাটার করে। দেখা যাচ্ছে যে এটা কুয়ালালামপুরের ভিতরে না, আপনাকে সিটির বা রাজধানীর বাইরে থাকতে হচ্ছে। বাইরে থাকলে যেমন এখানে কাজের অপরচুনিটি কম হয়ে যায়, আবার ওখানে লিভিং কস্টও কম, ওখানে বাসা ভাড়া কম, ওইখান থেকে আর কি অন্যান্য ফ্যাসিলিটিস আপনি কম পাবেন। কিন্তু যদি আপনি কেএল সিটির মধ্যে থাকতে চান, তখন বাসা ভাড়া একটু বেশি কমতে হচ্ছে, কিন্তু এখানে আপনার জব অপরচুনিটি বেশি। আর যদি আপনার ইউনিভার্সিটি কেএল সিটির মধ্যে হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট কমে যাচ্ছে। তো অনেক কিছু বিবেচনা করে কিন্তু কোথায় কোন ইউনিভার্সিটিতে যাবেন, কত দিনের জন্য যাবেন, এই জিনিসগুলো ফিক্স করতে হবে। এই যে কত দিনের জন্য কথাটা বললাম, অনেকে আছে যে যারা মাস্টার্স প্রোগ্রামে আসতে যাচ্ছেন। এখন মাস্টার্স মোস্ট অফ দ্য কেস দেখা যাচ্ছে যে 1 থেকে 1.5 বছরের মধ্যে একটা কোর্স হয়ে থাকে। আপনি মাস্টার্স শেষে হয়তো অন্য দেশে মুভ করার একটা প্ল্যান আছে। মালয়েশিয়াতে আসার জন্য একটা লং টাইম নিয়ে আসা উচিত। যেমন কেউ যদি ব্যাচেলারে আসে, সে কিন্তু 3 বছরের মতো একটা টাইম ফ্রেম হাতে পাচ্ছে। এই টাইমের মধ্যে সে সব কিছু বুঝে ওঠা, কোনো একটা জব ম্যানেজ করে কিছু আর্ন করা, কিছু সেভ করা, একটা ভালো টাইম ফ্রেম হাতে পায়। কিন্তু যারা দেখা যাচ্ছে 1-1.5 বছরের জন্য আসে, তারা খুব একটা বেশি সময় হাতে পায় না। এসে বোঝার আগেই দেখা যাচ্ছে যে আবার আরেক দেশে মুভ করার বা বাংলাদেশে ব্যাক করার টেনশনটা মাথায় থাকে। সো আমি যে প্রোগ্রামে আছি, এটা হলো মাস্টার্স অফ ফিলোসফি। ইটস আ কাইন্ড অফ মাস্টার্স, আবার ওয়ে টু দ্য পিএইচডি। এখানে আমার কোর্স ডিউরেশন মিনিমাম 2 বছর, অনেক ক্ষেত্রে 3 বছর, আবার ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে 4 থেকে 5 বছরও লেগে যায়। ডিপেন্ড করে আপনি কত দিনের মধ্যে আপনার যে থিসিস ওয়ার্ক এটা পাবলিশ করতে পারছেন। মাস্টার অফ ফিলোসফি, যেটা এমফিল শেষ হয়ে যাওয়ার পরই আবার পিএইচডিতে প্রমোট করে দেবে ওরা। তো এমফিল 3-4 বছর পর আবার যদি আপনি পিএইচডিতে ঢুকে আরও 3-4 বছর, 5 বছর হাতে পান, দেখা যাচ্ছে একটা লং টাইম আপনি মালয়েশিয়ায় বৈধভাবে স্টে করার সুযোগ পাচ্ছেন স্টুডেন্ট ভিসায়। আপনি এখানে স্টুডেন্ট মানে তো আপনি বৈধ, আপনার তো এখানে কোনো রিস্ক নাই, আপনার কোনো কিছু টেনশন করতে হচ্ছে না। তো এই বৈধ সময়টার মধ্যে হয়তো আপনি অনেকগুলো জব সুইচ করবেন, কিংবা দেখা যাচ্ছে যে আপনি যদি একজন স্পন্সর ম্যানেজ করতে পারেন, একটা স্পন্সর জব যদি পেয়ে যান, দেখা যাচ্ছে যে জব ভিসায় কনভার্ট হতে পারবেন। এখানে আসলে অনেক রকম অপরচুনিটি আছে। অনেকে একটা প্রশ্ন করে যে মালয়েশিয়া এসে সেটেল হওয়া যায় কিনা। মালয়েশিয়া এসে সেটেল হওয়া যায় না। মালয়েশিয়া তাদেরই জন্য যারা এখানে বিজনেস করতে পারে। আমার অন্ধকার দেখা কেন। মালয়েশিয়া তাদেরই জন্য যারা এখানে বিজনেস করতে পারে। আমাদের মতো যারা স্টুডেন্ট ভিসায় আসে, যারা খুব শর্ট টার্মের জন্য আসে, তারা কিন্তু এখানে লং টার্মে স্টে করার চিন্তা করতে পারে না। তো যদি আপনার এমন অপরচুনিটি সামনে এসে যায় যে না আপনি এখানে বিজনেস করতে পারবেন, ওকে দেন ইউর মোস্ট ওয়েলকাম, আপনি এখানে শুরু করতে পারেন আস্তে আস্তে। বাট ওই সেটেল হওয়ার জন্য বা এখানে এস্টাবলিশ হওয়ার জন্য আপনাকে বিজনেস করতেই হবে। এটা যে কোনো বিজনেস হোক, হোটেল বিজনেস, রেস্টুরেন্ট বিজনেস, গাড়ির বিজনেস, যে কোনো ধরনের বিজনেস হোক, আপনাকে বিজনেস করতে হবে। কিন্তু এই যে পার্ট টাইম বা ফুল টাইম কারো আন্ডারে জব করে আপনি
লিভিং কস্টে ইজিলি ম্যানেজ করতে পারবেন। ধরলাম আপনার বাসা ভাড়ায় 1,000 গেল, আর লিভিং এক্সপেন্স মাসে খাওয়া খরচের জন্য সর্বোচ্চ হলো 500-600 লাখ করে। তো লিভিং এক্সপেন্স ম্যানেজ করা খুব কঠিন কিছু না, আপনি ইজিলি এখানে লিভিং এক্সপেন্স ম্যানেজ করতে পারবেন যদি একটা জব আপনার ম্যানেজ হয়ে যায়। তো যারা এইটা নিয়ে কনফিউজ থাকেন যে পড়ালেখা করে টিউশন ফি দিয়ে লিভিং কস্ট দিয়ে আমি পারবো কি না, তাদের জন্য অ্যান্সার হলো যে না, আপনি টিউশন ফিটা জব করে ম্যানেজ করতে পারবেন না, কারণ এখানে হয়তো প্রথম বছরে আপনাকে একটা 1 ইয়ারে টিউশন ফি দিয়ে আসতে হচ্ছে, এর পরের বছরগুলোয় আপনাকে ইনস্টলমেন্টে টিউশন ফি দিতে হচ্ছে। সো তখন টিউশন ফির জন্য জমাইতে গেলে বা সেভিংস করতে গেলে দেখা যাবে আপনার লিভিং এক্সপেন্সটা আপনি আবার ওইভাবে ম্যানেজ করতে একটু হিমশিম খাবেন, আপনার প্রচুর কষ্ট করতে হবে। সো অত কষ্ট করে তো আসলে আপনি অসুস্থ হয়ে যাবেন বা টিকতে পারবেন না, ফেড আপ হয়ে যাবেন, আবার দেশে ব্যাক করার চিন্তা করতে হবে। সো অ্যাটলিস্ট টিউশন ফিটা যাতে ব্যাক আপ থাকে, আপনার টিউশন ফি 4-5 লাখ বা 6 লাখ টাকা, হাইস্ট 10 লাখ টাকা, এরকম যেটুকু আর কি আপনার টিউশন ফি হয়ে থাকে সেটা যাতে আপনার ব্যাক আপ থাকে, দেন বাকি লিভিং এক্সপেন্স আপনি এখানে জব করে ম্যানেজ করে ফেলতে পারবেন। সো যারা আর কি চিন্তা করতেছেন যে দেশের বাইরে মুভ করার জন্য, মালয়েশিয়া হোক অন্য কোনো দেশেই হোক, সো আমার পরামর্শ হলো যে কম্পেয়ার টু অন্যান্য দেশ মালয়েশিয়া আসলে খুব ভালো একটা অপশন। তো কারো যদি কোনো ইনকোয়ারি থেকে থাকে মালয়েশিয়ার হায়ার এডুকেশনের ব্যাপারে, ইউনিভার্সিটি চুজ করার ব্যাপারে, বা কেউ যদি কোনো ইউনিভার্সিটিতে পড়তে আসতে চান, ফাইল প্রসেসিংয়ের ব্যাপারে, আমি চেষ্টা করব সর্বোচ্চ হেল্প করার, ইনফরমেশন দিয়ে হোক বা এখানে ফাইল প্রসেসিংয়ের মাধ্যমে হোক। আর জব ম্যানেজ করা এখানে প্রথম দিকে এসে মনে হবে একটু ডিফিকাল্ট, বাট আপনি আসলে আস্তে আস্তে লিঙ্ক পেয়ে যাবেন। আর আমার চেনা জানার মধ্যেও যদি থাকে আমি সেই সাহায্যটুকু করব যে জব ম্যানেজ করে দেওয়ার। লাইফ ইজ ভেরি শর্ট, ইউ হ্যাভ টু টেক ইউর ডিসিশন ভেরি কেয়ারফুলি, বিকজ লাইফ আপনাকে সেকেন্ড চান্স খুব কমবারই দেয়। যদি আপনার ভেতরে এরকম স্পিরিট থেকে থাকে যে না, আমি এনিহাও দেশের বাইরে বের হব, আমি বাজেটে আটকে যাচ্ছি, ইউএসএ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া পাচ্ছি না বা পেরে উঠছি না তার সাথে, সো আমার পরামর্শ হলো যে আপনি মালয়েশিয়া চলে আসুন। আসলে একটা ব্যবস্থা হয়ে যায়, কিন্তু এই বাসায় বসে থাকলে কেউ এসে ব্যবস্থা করে দেবে না।